আসসালামু আলাইকুম সবাইকে। সো এইচএসসি 26 এর পরীক্ষা পিছায় দিছে। মানে জুলাই মাসের প্রথম দিকে হবে। সো মোটামুটি অনেক খুশি, মানুষজন অনেক খুশি। পড়াশোনা একদম করতে হবে না নাকি? যারা পড়াশোনা করার তারা এখনো পড়াশোনাই করতেছে। দেখা যাচ্ছে যে তারা হিসাব করছে যে তারা আরো ১ মাস বেশি পাইছে। যেহেতু ১ মাস বেশি পাইছে তারা ১ মাস বেশি পড়তে পারবে। আর অনেকে চিন্তা করতেছে ১ মাস যেহেতু পিছায় গেছে, তাহলে মোটামুটি বলা যায় যে একটু রেস্ট নিয়ে বা আস্তে ধীরে সুস্থে পড়াশোনা করা যাবে আরকি। ঠিক আছে? যাই হোক, সো এটা যার ম্যাটার। অনেকে দেখা যাচ্ছে কম পড়েও ভালো রেজাল্ট করতে পারে, অনেকে দেখা যাচ্ছে অনেক বেশি পড়ে ভালো রেজাল্ট করতে পারে। সো ওইটা বাদ দিলাম। সো আজকের ভিডিওতে আমরা কি আলোচনা করব সেটা বলি। আজকের ভিডিওতে যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের এইচএসসি তে ফিজিক্সের যে 10টা চ্যাপ্টার তোমার মাস্ট পড়তেই হবে। এই 10টা চ্যাপ্টার যদি বাদ দাও তাহলে দেখা যাবে পড়ে না পড়ে দেখবা রিগ্রেট করবাই। ঠিক আছে? সো আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে আমি এই 10টা ফিজিক্সের ফার্স্ট পেপারে 5টা, সেকেন্ড পেপারে 5টা, এই 5টা চ্যাপ্টার মাস্ট পড়তাম, মাস্ট। সো এই 5টা চ্যাপ্টার পড়তাম বলতে কি এটা কেন পড়তাম এটাও আলোচনা করব। প্লাস এই আমরা দেখতে পাবো যে ধরো সিরিজে ফার্স্ট পেপারের কথা যদি চিন্তা করি, সৃজনশীল কয়টা আসবে? 8টা আসবে। চ্যাপ্টার কয়টা? 10টা। সো 10টার মধ্যে কাইন্ড অফ হচ্ছে 2টা বাদ দেওয়া যায়। 2টা ছাড়া সাপোজ প্রথম অধ্যায় থেকে আসলো না ভূত জগৎ, আর যে কোনো একটা আসলো না। বাট 8টার মধ্যে 8টা চ্যাপ্টারের মধ্যে মানে অ্যাটলিস্ট 8টা চ্যাপ্টার থেকেই তো কোশ্চেন আসবে। তাহলে ভাই আপনি 5টা কেন নিলেন? তো খুব সিম্পল কথা, এই 5টা নেওয়ার রিজন আছে। এক নাম্বার হচ্ছে এগুলো সহজ। টু বি অনেস্ট এগুলো সহজ। এখান থেকে আসলে সিকিউ যেটা আছে ঘুরাই করার সম্ভাবনা খুব খুব কম। ঘুরাই করার সম্ভাবনা খুব কম। প্লাস এগুলা থেকে আসলে প্রেডিক্ট করা যায় যে কোন কোন টপিক থেকে কোশ্চেন আসবে। এই একটা জিনিস। সো এগুলো নিয়ে আলোচনা করার আগে একটা জিনিস আমি বলি যে এই 5টা টপিক আসলে বা 5টা বা 10টা সিলেক্ট করার একটা বড় রিজন হচ্ছে কি, দেখবা যে আমি যত ধরনের গাইডলাইন দিই বা যত ধরনের কথা বলি, আমার কথা যারা একটু হলেও শুনছো ফিজিক্সের ক্ষেত্রে, আমি একটা জিনিস অনেক ভাই বলি যে 10টা চ্যাপ্টার আছে, 10টা চ্যাপ্টার একদম মানে আধা আধা পড়াচ্ছে, 5টা চ্যাপ্টার পড়ো কিংবা একটা চ্যাপ্টার পড়ো কিন্তু ভালো করে পড়ো। কারণ ফিজিক্সে আসলে তুমি দেখবা যে মানে ওই অ্যানালাইসিস আমি দেখবা যে টেস্ট পেপার অ্যানালাইসিস সিরিজ লঞ্চ করছি, যেখানে দেখতে পাবা যে আমি প্রতিটা জিনিসের টেস্ট পেপার অ্যানালাইসিস করতেছি। সাপোজ হচ্ছে আজকে হয়তোবা দেখবা যে গতিবিদ্যা লঞ্চ হয়েছে, তো গতিবিদ্যাতে দেখবা যে আমি অ্যানালাইসিস করে দেখাইছি যে এটা এই টপিকের আন্ডারে পড়ে, কিন্তু হুবহু যে এই টপিকটা সূত্রগুলো মুখস্থ করে যাবা, এরপর তুমি যে টেস্ট পেপার থেকে কিংবা বোর্ডে গিয়েও যে সেম টাইপের পাবা কিংবা যা সূত্রে অ্যাপ্লাই করে দিলে আনসার পাবা, এমন কিন্তু হবে না। ফিজিক্সের ক্ষেত্রে তোমাকে একটু হলেও কষ্ট করতে হবে, কিভাবে জিনিসটা আসছে, কেন আসছে, কোন ক্ষেত্রে কাজে লাগানো যায়, কোন কেসে কোনটা অ্যাপ্লাই করব, এটা তোমার মাস্ট জানতে হবে। ঠিক আছে? এই জন্যই যেটা বললাম যে আমি তোমাদের জায়গায় থাকলে আমি আসলে এই 5টা আর এই 5টা কি করতাম? মাস্ট পড়তাম। ঠিক আছে? চলো এবার একটা আলোচনা করা যাক। প্রথম কথা হচ্ছে ভেক্টর। প্রথম কথা হচ্ছে কি? ভেক্টর। ভেক্টরকে তুমি বাদ দিতেই পারবা না। কেন বাদ দিতে পারবা না? প্রথম কথা হচ্ছে এইচএসসি শুরুতে তোমরা প্রায় 1 মাস 2 মাস কিংবা অনেকে 3-4 মাসও কি করছে? ভেক্টর পড়ছো। সো যেহেতু ভেক্টরের উপর এফোর্ট দিছো, এটাকে তুমি এখন বাদ দিতে পারবা না। আর বাদ দিবাও না আমি জানি। ঠিক আছে? সো ভেক্টর থেকে প্রশ্ন সহজ আসবে। প্রথম কথা হচ্ছে প্রশ্ন সহজ আসবে। প্লাস দেখবা যে অনেক ক্ষেত্রে দেখবা গতিবিদ্যা কিংবা নিউটনের মেকানিক্সেও তুমি ভেক্টরের রূপ পেয়ে যাবা। ভেক্টরের কি? ভেক্টর আকারে কিছু একটা না কিছু দেওয়া থাকতে পারে। সো ভেক্টরকে স্কিপ করা যাবে না। সো ভেক্টরের ক্ষেত্রে কি ইম্পর্টেন্ট? খুব সিম্পল কথা, ডাইভারজেন্স, তারপর হচ্ছে গ্রেডিয়েন্ট, এগুলা নিয়ে আহামরি পেনিক নিও না। পেনিক কোন জায়গায় নিবা? সেটা হচ্ছে আমাদের দেখবা যে ভেক্টরের ক্ষেত্রে প্রথমে হচ্ছে লব্ধির ক্ষেত্রে বিভিন্ন জিনিস আসে, তারপর হচ্ছে নদী নৌকার ম্যাথ আসে, তারপর হচ্ছে আপেক্ষিক বেগের ম্যাথগুলো চলে আসতে পারে। তারপর মানে ঘুরে ফিরে ওই সেম জিনিসে ডট গুণন ক্রস গুণন এগুলোই চলে আসবে। ঠিক আছে? সো মোটামুটি বলা যায় যে একটু প্রেডিক্ট করা যায় যে আসলে আমাদের ভেক্টর থেকে কোন কোন টপিকগুলো আসতে পারে। এরপরে আমরা যদি চিন্তা করি গতিবিদ্যা কি বলতো? গতিবিদ্যা আমাদের শর্ট সিলেবাসে অন্তর্ভুক্ত ছিল না মানে গত বছরগুলোতে। বাট এখন যেহেতু তোমরা ফুল সিলেবাস, গতিবিদ্যা খুব ভালো একটা চ্যাপ্টার। এন্ড গতিবিদ্যার সুবিধা হচ্ছে কি জানো? এইখান থেকে আসলে আমাদের সূত্র কম, বুঝছো? সূত্র কম আর এইগুলা না মানে রিয়েলিটির সাথে মিলে। রিয়েলিটির সাথে কিভাবে মিলে জানো? তুমি বুঝতে পারতেছো যে তুমি একটা বলকে কিক করলা, ঠিক আছে? কিক করলে সেটা আনুভূমিকভাবে পড়তেছে। ওই পড়ার আগ মুহূর্তে ওইখান থেকে একটা গোলরক্ষক দৌড়ে আসতেছে, দেখবা যে সেম টাইপের ম্যাথগুলো বারবার আসতেছে। এটা আসতেছে আর প্রাস, এটা আসতে আর প্রাস, এই দুইটা যদি এটাও যদিও এই ক্যাচ ধরাটাও প্রাসের অন্তর্ভুক্ত, মানে মেইনলি তুমি যদি প্রাস পড়ে যেতে পারো তাহলে বলা যায় 60 বা 70% তুমি শিওর যে তুমি এখান থেকে কমন পাচ্ছ। ঠিক আছে? এই হচ্ছে কথা। তাহলে প্রাস পড়ে গেলে মোটামুটি গতিবিদ্যা আসলে ডান। তাহলে গতিবিদ্যা যে খুব বেশি সূত্র মুখস্থ করা লাগে না, এটা খুবই সহজ একটা চ্যাপ্টার, এটা থেকে মাস্ট আনসার করবা। আচ্ছা, এরপরে কাজ শক্তি ক্ষমতা, খুব ছোট একটা চ্যাপ্টার, খুবই ছোট একটা চ্যাপ্টার। এইখান থেকে সূত্র প্রায় একই রকম। এফ ইজ মানে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফএস, আর হচ্ছে দেখা যায় যে স্প্রিং এর ক্ষেত্রে কতগুলো সূত্র মুখস্থ করতে হবে, আর তেমন কোনো সূত্র বলতে নাই। এন্ড জিনিসগুলোকে খুব ইজিলি বোঝা যায়, এগুলো কারণ আমরা 9-10 পড়ে আসছি। কাজ শক্তি ক্ষমতা থেকে যদি কোশ্চেন আসে মাস্ট আনসার করবা। আর যেটা বললাম যে এখান থেকে আসলে আমাদের রিভিশন করার ক্ষেত্রে আমাদের খুব বেশি সময় লাগবে না। ঠিক আছে? ওকে। এর মাঝখানে একটা চ্যাপ্টার ছিল, সেটা হচ্ছে আমাদের নিউটনের মেকানিক্স। নিউটনের মেকানিক্স তো খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসবে, নিউটনের মেকানিক্স থেকে কোশ্চেন আসবে। ইভেন নিউটনের মেকানিক্স থেকে ইভেন গতিবিদ্যা তো দেখবা যে অনেক ক্ষেত্রে নিউটনের মেকানিক্স ঢুকাই দিবে।
কিন্তু ওই যে নিউটনের মেকানিক্স যেটা লাগতেছে এফ ইজ ইকুয়াল টু এম এ, ওইটার জন্য তোমার আসলে আহামরি নলেজ লাগবে না, খুব সিম্পলি আসলে আনসার করতে পারবো, ওই এফ ইজ ইকুয়াল টু এম এই লাগবে হয়তো বা হাই স্কেলে। তো যাই হোক, যেটা বললাম নিউটনের মেকানিক্স তাহলে কেন বাদ দিছি, এটা অনেক বড় চ্যাপ্টার, অনেক বড় চ্যাপ্টার। এটা পড়তে গেলে মানে অবশ্যই পড়বা, যারা ভালো ভালো করতে চাও কিংবা দেখা যাচ্ছে অ্যাডমিশনে ভালো করতে চাও তারা অবশ্যই সবগুলোই পড়বা। বাট আমি যেটা বললাম যে বাদ দিলে নিউটনের মেকানিক্স বাদ দিতে পারো, এইগুলা বাদ দেওয়া যাবে না, ঠিক আছে? নিউটনের মেকানিক্স যেহেতু অনেক বড়, এই জন্য আমি এই 5টার মধ্যে রাখতেছি না। আচ্ছা, এরপরে আমাদের হচ্ছে পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত ছোট্ট একটা চ্যাপ্টার, সূত্র খুব একটা যেগুলো আছে এগুলো খুব ইজিলি মাথায় রাখা যায়। এন্ড দেখা যাচ্ছে যে ওই যে এক্স এর সমীকরণটা, ওয়াই এর সমীকরণটা, তারপর ওমেগা বা এর সমীকরণ যেগুলো আছে এগুলো একটু মুখস্থ করতে হয়। তারপর হচ্ছে আমাদের যে সমীকরণগুলো থেকে একটা থেকে আরেকটার কনভার্সনটা ওইটা আসতে পারে। তারপর হচ্ছে আমাদের সরল দোলকের ম্যাথগুলো চলে আসতে পারে, যে সরল দোলকের হচ্ছে এত এত সেকেন্ড ধীরে চলে বা এত সেকেন্ড হচ্ছে আস্তে চলে, কিংবা হচ্ছে আমাদের যে এই সরল দোলকের মাধ্যমে যে পাহাড়ের যে উচ্চতা নির্ণয় করতে হয় সেই ম্যাথগুলো চলে আসতে পারে, কিংবা যে আমাদের একটা সরল সন্ধিত স্পন্দন গতিতে কোনো একটা জিনিস দুলতেছে, তাহলে ওই বস্তুটার গতিশক্তিগত বিভবশক্তিগত এই রিলেটেড ম্যাথগুলো চলে আসতে পারে। এর বাসায় তেমন কিছু নাই, এন্ড এটা খুবই সিম্পল একটা চ্যাপ্টার, এইটা তোমরা হচ্ছে মাস্ট কি করবা, মাস্ট হচ্ছে রাখবা। আর এরপরে চলে যাবো আদর্শ গ্যাসে। এই আদর্শ গ্যাসটা কেন রাখতেছি বলতো, আদর্শ গ্যাসটা কিন্তু বড়, মোটামুটি ভালো বড় আছে, এন্ড এটা কেন স্কিপ করবো না জানো, কারণ এটার সাথে আমাদের কেমিস্ট্রিও রিলেটেড, তারপর দেখবো যে তাপগতিবিদ্যাও রিলেটেড। তো তাহলে এই চ্যাপ্টারটা কেন স্কিপ করবা, স্কিপ করার অপশনই নাই। তো এখান থেকে ম্যাথ কোনগুলো আসে, সেম ওই যে পি ভি ইজ ইকুয়াল টু এনআরটি, এগুলো দিয়ে ম্যাথ আসতে পারে। তারপর হচ্ছে আমাদের গ্যাসের গতিশক্তি, এগুলো দিয়ে ম্যাথ আসতে পারে। স্বাধীনতার মাত্রা দিয়ে গ্যাসের গতিশক্তি হয়তো বের করতে বলতে পারে, কিংবা যে ওই যে গড় মুক্ত পদ্ধতির যে সূত্রগুলো আছে না, ডিরেক্ট সূত্রে অ্যাপ্লাই করলে হয়ে যায়, ওগুলা দিয়ে ম্যাথ দিতে পারে। এরপর সবচেয়ে ইম্পর্টেন্ট যে ম্যাথগুলো আছে সেটা হচ্ছে আমাদের আপেক্ষিক আর্দ্রতা বের করা, কোথায় স্বস্তি বোধ করতেছে সেটা বের করতে হয়। তারপর হচ্ছে কোথায় ভেজা কাপড় তাড়াতাড়ি শুকাবে, কোনটা কোথায় ভেজা কাপড় আস্তে শুকাবে, এই ধরনের ম্যাথ মানে আপেক্ষিক আর্দ্রতার যে ম্যাথগুলো আছে এটা দিয়ে দিতে পারে। গ নাম্বারে দেখবা যে শিশিরাঙ্ক বের করতে বললো, তারপর ঘ নাম্বারে দেখবা আপেক্ষিক আর্দ্রতা একটা ম্যাথ দিয়ে দিছে, ঠিক আছে? এই রেটের ম্যাথগুলো কি আসে, বারবার চলে আসে, ঠিক আছে? সো এটা স্কিপ করা যাবে না, স্কিপ করা কি যাবে না। তাহলে আমরা এখান থেকে বুঝে ফেললাম যে কোন চ্যাপ্টার থেকে কোন কোন ম্যাথগুলো বেশি আসতে পারে এন্ড কেন এটাকে আমরা স্কিপ করবো না। ওকে, সো ফার্স্ট পেপার ডান। ফার্স্ট পেপারে আমরা 5টা চ্যাপ্টার পড়লে এই 5টা চ্যাপ্টার মাস্ট পড়বো। এরপরে সেকেন্ড পেপারে যাই। সেকেন্ড পেপারের ক্ষেত্রে আমাদের 5টা চ্যাপ্টার, সেকেন্ড পেপারের ক্ষেত্রে 5টা চ্যাপ্টার আসলে সিলেক্ট করা একটু টাফ, কারণ সবগুলাই তো মোটামুটি প্রজেক্ট আসতেই পারে, কোশ্চেন আসতেই পারে। এই ক্ষেত্রে সেকেন্ড পেপারটা আসলে কেন বলতেছি টাফ, কারণ সেকেন্ড পেপারের ক্ষেত্রে আমরা দেখা যায় যে প্রশ্নগুলো ঘুরাই করার সম্ভাবনা একটু কম, বুঝছো? কারণ এখানে সূত্রগুলো এত কঠিন যে ওখান থেকে ঘুরাই করবেটা কি, ঠিক আছে? তো যাই হোক, প্রথমে আমরা তাপগতিবিদ্যা অবশ্যই পড়তে হবে। ওইখানে আদর্শ গ্যাস পড়তেছো, এটার সাথে একটু রিলেশন আছে তাপগতিবিদ্যা অবশ্যই পড়বা। তাপগতিবিদ্যা জিনিসগুলো কত কঠিন না, টু বি অনেস্ট অত কঠিন না। তাপগতিবিদ্যার ক্ষেত্রে প্রথমে কি আসতে পারে, যে তাপমাত্রা স্কেলগুলা দিয়ে ম্যাথ নাও আসতে পারে, কিন্তু এমসিকিউতে চলে আসতে পারে। এরপরে যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, শূন্যতম সূত্র, এগুলো ক নাম্বারে খ নাম্বারে চলে আসতে পারে। তারপর প্রথম সূত্র দ্বিতীয় সূত্র দিয়ে তারপর হচ্ছে আমাদের যতগুলো প্রক্রিয়া আছে, সমুষ্ণ প্রক্রিয়া, সমায়তন প্রক্রিয়া, এগুলাতে আমাদের কৃতকাজ কত হবে সেটা জানতে চাইতে পারে। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এই যে এন্ট্রপি নির্ণয় ম্যাথগুলো চলে আসতে পারে। কি আসতে পারে বলতো, আমি একটু লিখে দিই, সেটা হচ্ছে আমাদের যে ডেল এস এন্ট্রপি নির্ণয় বের করতে পারে। এরপরে আমাদের কার্নোর ইঞ্জিন, কি বলতো, কার্নো ইঞ্জিন এইগুলার দিয়ে ম্যাথ আসতে পারে। কার্নোর ইঞ্জিন এগুলো কিন্তু খুব কঠিন না, কিন্তু কার্নোর ইঞ্জিনের ম্যাথগুলো খুবই সহজ। কার্নোর ইঞ্জিনের ম্যাথটা একটু যদি বেসিকটা বুঝে ফেলো তাহলে কার্নোর ইঞ্জিনের ম্যাথগুলো খুবই সহজ। এরপরে হাইয়েস্ট গেলে দেখবা যে ফ্রিজার আছে না, বা রেফ্রিজারেটরের সহগ বের করতে বলতে পারে। এই হচ্ছে কথা। এরপরে আমরা যদি স্থির তড়িতে যাই, স্থির তড়িৎগুলা এটা রাখার একটা বড় রিজন হচ্ছে কি, স্থির তড়িৎ কিন্তু বড় চ্যাপ্টার, খারাপ না, বড়ই চ্যাপ্টার। বা স্থির তড়িৎ আমরা সেই ছোটবেলা থেকে পড়ে আসছি, ছোটবেলা বলতে ক্লাস 8-9 থেকে পড়ে আসতেছি। তো স্থির তড়িৎ আমাদেরকে রাখতেই হবে। স্থির তড়িৎ কি রাখতে হবে, কুলম্বের সূত্রের যে প্রয়োগগুলা, তারপর তড়িৎ প্রাবল্য যে ব্যাপারগুলো আছে, তারপর ধারক আছে এখন, তারপর ধারকের ক্ষেত্রে জিনিসগুলো বের করতে হবে। যেমন হচ্ছে ধারক বিভিন্ন ধরনের ধারক হইতে পারে, সো ওই ধারকগুলোর ক্ষেত্রে আসলে আমাদের কেমন ধারকত্ব হয় ওইসব জিনিস জানতে চাইতে পারে। এই হচ্ছে কথা, ভাবি যাবে অত কঠিন কিছু আসবে না অ্যাটলিস্ট স্থির তড়িৎ থেকে। এরপরে চলতড়িৎ গেলে, চলতড়িতের ক্ষেত্রে একটু কঠিন কোশ্চেন আসতে পারে, বাট চলতড়িৎ যেহেতু মনে হয় না, একটা আপন মনে হয় না, কারণ এগুলো আগে থেকে পড়ে আসছি, ঠিক না? তো চলতড়িতের ক্ষেত্রে ভি ইজ ইকুয়াল টু আইআর, এটা তো আমরা জানি। এরপরে যে রোধগুলো আছে না, রোধগুলার তুল্য রোধ বের করতে দেখেন মজা লাগার কথা, কারণ মানে অ্যাটলিস্ট আমি যেভাবে পড়ে অ্যাটলিস্ট মজা লাগার কথা আর কি। তো চলতড়িতের ম্যাথগুলো তো পারার কথা। এরপরে আসলে দেখা যায় বিদ্যুৎ বিল বের করতে হয়, তারপর আসলে কতটুকু হিট হয়েছে
ওইগুলো বের করতে হয়। সো চলতরি থেকে তার আরেকটা বড় জিনিস হচ্ছে এখন কারশফের সূত্রে অ্যাপ্লাই করতে হয়। সো কারশফের সূত্রে অ্যাপ্লাই করে কোনো একটা বর্তনীর ক্ষেত্রে কিভাবে তড়িৎ প্রবাহ বিভব বের করতে হয় সেই জিনিসটা দেখতে হয়। তারপর পটেনশিওমিটার আছে, তারপর হচ্ছে কিভাবে বিভব বাড়াইতে হয়, গ্যালভানোমিটার আছে। এইগুলা রিলেটেড বড় চাপটা জানি, কিন্তু একটু মজা লাগার কথা। আর মজা যদি না লাগে তাহলে দেখা যাচ্ছে অ্যাডমিশনে গেলে তুমি কিছু না কিছু ধরা খেয়ে যাবা। যদিও চলতরি থেকে অ্যাডমিশনে খুব একটা কঠিন কোশ্চেন আসে না আর কি, বাট বর্তনীগুলো একটু তোমার একটু মজা লাগার কথার জন্য একটু দেখে যাইও আর কি। এরপরে আধুনিক পদার্থবিজ্ঞান খুবই মজার চ্যাপ্টার, বাট সহজ কোশ্চেন কি আসে বলতো? ওই যে লেন্থ কন্ট্রাকশন, কি হচ্ছে কি দৈর্ঘ্য যে সংকোচন হয় সেটা দেখে। তারপর হচ্ছে আমাদের তারপর হচ্ছে যে ভর যে বেড়ে যায়, ভর কিভাবে চেঞ্জ হয় সেটা দিয়ে ম্যাথ আসে। সবচেয়ে বেশি কোশ্চেন আসে কি টাইম যে বেড়ে যায়, টাইমের যে সূত্রটা আছে ওটা দিয়ে ম্যাথ চলে আসে, ঠিক আছে? আপেক্ষিকতা টাইমেরটা দিয়ে বেশি আসে। এরপরে আসতে পারে কি বলতো? এরপরে আসতে পারে হচ্ছে আমাদের এই যে আলোর যে তড়িৎ ক্রিয়া আছে না, ওইটা দিয়ে অনেক ভালো ম্যাথ আসতে পারে, ঠিক আছে? আলোর তড়িৎ ক্রিয়া দেখবা। তারপর হচ্ছে টাইমের যে ব্যাপারগুলো আছে, সো আমি একটু লিখি, সেটা হচ্ছে আমাদের টাইম যে বেড়ে যায়, তারপর হচ্ছে আমাদের কি বলতো লেন্থ যে কমে যায়, তারপর হচ্ছে ভর যে বেড়ে যায়, ঠিক আছে? তারপর হচ্ছে আমাদের কি বলতো আমাদের যে তড়িৎ ক্রিয়া যেটা, ওই তড়িৎ ক্রিয়ার ক্ষেত্রে আমাদের আসলে যে ইলেকট্রনের ভেলোসিটি কেমন হইতে পারে, তারপর হচ্ছে আমাদের ওই যে কোন বিভবের কারণে সেটা ইলেকট্রনটা আসলে কোনো দিকে যাবে না। তারপর আর কি আসতে পারে, এই তো। তারপর ওই যে কার্যাপেক্ষক একই, মানে ওই তড়িৎ ক্রিয়ার ম্যাথ, এই জন্য আর কি ডিরেক্ট বলতেছি আর কি। তারপর আর কি আসতে পারে, তার খুব সিম্পল কথা, আরেকটা জিনিস আসতে পারে যে কম্পটন ক্রিয়া যেটা আছে সেটা আসতে পারে। এর বাইরে তেমন কিছু কি আছে না, বাট এখানে যা সিম্পলি সূত্রটা যদি একবার বুঝতে পারো, এখান থেকে আসলে আনসার করা খুব একটা কঠিন না, ঠিক আছে? আচ্ছা, এরপরে সবার লাস্টে হচ্ছে পরমাণু মডেল। খুবই সিম্পল একটা চ্যাপ্টার, কিন্তু অনেক ইফেক্টিভ। কি বলতো, অনেক ইফেক্টিভ। সূত্র ছোট, বাট এখান থেকে ম্যাথ একটা না একটা আসবেই। যদি চলে আসে খুব ইজিলি আনসার করে ফেলতে পারবা। এখান থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে? খুব সিম্পল কথা, আমাদের যে ইলেকট্রনের যে শক্তিগুলো আছে না, ইলেকট্রনের যে কক্ষপথের শক্তি আছে না, ওইটা রিলেটেড ম্যাথ আসতে পারে, শক্তি। তারপর হচ্ছে ইলেকট্রন যে কক্ষপথে আছে, ওই কক্ষপথের ব্যাসার্ধ আসতে পারে, কক্ষপথের ব্যাসার্ধ রিলেটেড। তারপর আসতে পারে ভেলোসিটিও জানতে চাইতে পারে, ওই রিলেটেড যে শর্টকাটগুলো আছে, শর্টকাটগুলো কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা কাজে লাগতে পারে। এরপরে লাস্টের দিকে আমাদের তেজস্ক্রিয়তার যে সূত্রটা আছে, n = n0 e টু দি পাওয়ার n0 e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, এইটা দিয়ে ম্যাথ আসবে, দেখবা। তারপর আসতে পারে হচ্ছে এই যে E = mc², মানে হচ্ছে কি ভর ত্রুটি দিয়ে ম্যাথ আসতে পারে। বাট সবচেয়ে বেশি ম্যাথ কোনটা দিয়ে আসবে দেখবা, যে n = n0 e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। আর আরো কি আসতে পারে এইখান থেকে আমরা যেটা দেখতে পাই, সেটা হচ্ছে আমাদের এই যে t½ হচ্ছে আমাদের ln 2 ভাগ হচ্ছে আমাদের ল্যামডা হচ্ছে আমাদের এখানে লিখতে পারি ln 2 ইনটু হচ্ছে আমাদের এই টাউ। এইটা রিলেটেড ম্যাথ আসতে পারে, দেখবা যে বেশিরভাগ টাইমে ল্যামডা বের করতে বলতে পারে, ঠিক আছে? এই হচ্ছে কথা। আর একটা জিনিস মাঝে মাঝে এরকম চলে আসতে পারে যে আসলে আমাদের এইখানের বলা যায় যে ইউরেনিয়াম দিয়ে আসলে আমরা একটা কি করছি, একটা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তৈরি করছি, সেখানে আসলে আমাদের 1 বছরে কি পরিমাণ পরমাণু লাগবে, এইটা রিলেটেড ম্যাথ আসতে পারে, ঠিক আছে? এটাও খুব রেয়ার কেসে, বাট বেশিরভাগ টাইপে দেখবা যে এই জিনিসগুলো চলে আসছে। এই হচ্ছে কথা। মোটামুটি আসলে হয়তো বা ভিডিওটা বেশি বড় হয়ে গেছে, বাট আমি কি কারণে পাঁচটা চ্যাপ্টার হচ্ছে সিলেক্ট করছি এটা তো বুঝতে পারছো, ঠিক আছে? এর বাইরে তোমরা ফিজিক্স নিয়ে কার কি ধরনের ভয় আছে, কিংবা কি রিলেটেড ভিডিও চাও, একটু কমেন্টে জানাবা, ঠিক আছে? সো আর লাস্টলি আরেকটা জিনিস বলবো, যে এই যে চ্যাপ্টারগুলো আমি আলোচনা করলাম না, এই চ্যাপ্টারগুলো তোমরা যা সিম্পলি আমাদের যে ক্যাস্টন রিভিশন প্রোগ্রাম আছে, ক্যাস্টন রিভিশন প্রোগ্রামের ডেমো ক্লাসগুলো একটু করে দেখো। যদি মনে হয় যে না, ক্লাসগুলোতে আমি যেভাবে বলতেছি ওইসব জিনিসগুলো ভালোভাবে পড়ানো আছে, কিংবা ওগুলো পড়ে তুমি বুঝতেছো, তাহলে আমার কাছে পার্সোনালি মনে হয় যে এই টাইমে এসে ক্যাস্টন রিভিশন প্রোগ্রাম, যদি তোমার এমসিকিউতে প্রবলেম থাকে, তাহলে এমসিকিউ যে প্রিপারেশনের যে ক্যাস্টন প্রোগ্রাম আছে, এটাতে তুমি এনরোল করে ফেলো, ঠিক আছে? এ তো কমেন্টে আর হচ্ছে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সো চাইলে এনরোল করে ফেলতে পারো, ঠিক আছে? সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর যেটা বললাম যে কি ভিডিও চাও একটু কমেন্টে জানাবা, ঠিক আছে? আসসালামু আলাইকুম সবাইকে।